মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে রয়েছে আমার এই কাব্যনীরের ছাত্রছাত্রীরা। চলুন তাদের সঙ্গে প্রথমেই পরিচয়টা করে নিই। আমার সঙ্গে আজকে রয়েছে শ্রীনিকা, রয়েছে প্রজ্ঞা, রেহানশি এবং তিয়াশা। প্রথমেই আমি শ্রীনিকার কাছে যাব। শ্রীনিকা, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আর তোমার এখানে এসে কেমন লাগছে? আমার খুব খুব ভালো লাগছে এবং খুব কৃতজ্ঞ আমি যে এখানে আসা। বাহ, তুমি কোন কবিতাটা প্রথমে শোনাবে? আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাঝি কবিতাটি শোনাবো। শোনাও। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারি সারি, কৃষাণীরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার উপরে। মা যদি হয় রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। শুনেছি ওর ভিতর দিকে আছে চলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চোখাচোখি যত। তারই ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিক জোরের ঘর, কাঁদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের উপর। সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা যদি হয় রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এপার ওপারে দুই পারেতেই যাব নৌকোবে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে, আসবো তখন চলে, বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে আঁধার হলে সাঁঝে, তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে। মা যদি হয় রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। নমস্কার। আমাদের প্রাণীর কবি রবি ঠাকুরের কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। আমি চলে যাব প্রজ্ঞার কাছে। প্রজ্ঞা, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর তুমি কোথা থেকে এসেছো? আমি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে সকাল সকাল প্রজ্ঞা কিন্তু আমাদের মধ্যে হাজির। প্রজ্ঞা, কোন কবিতাটা শোনাচ্ছো? আজকে আমি যেটা শোনাবো সেটা হলো কবি মৃলান কান্তি দাসের লেখা কবিতা কবিতা আমার। বাহ। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্চন মায়া, কবিতা আমার গোপন স্বয়ংবর, কবিতা আমার প্রবাসী মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশা বলি ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা, কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দৈতার এলো চুল, কবিতা আমার শোভিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল, কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। নমস্কার। বাহ। আর আমরা তো কাব্যনীর, কাব্যনীর মানেই তো একদম কবিতার নীর, তাই তো? আর সেই ছোট ছোট কবিতারাই তো আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমি চলে যাব আরেকটি ছোট কবিতার কাছে। রেহানশি, রেহানশি, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি গড়িয়া থেকে। গড়িয়া থেকে এসেছো। তুমি কোন কবিতাটা শোনাবে? বাংলা টাংলা। বাংলা টাংলা, চলো শোনাও। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল
4, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সানসেট ড্যাড, নট সো ফেয়ার, only 69। ইংলিশ জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফিক পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলেন, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। আমরা শুনলাম কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা, তাই তো? বেঙ্গলিটা কি না শিখলেও চলে? চলে কি? একদম চলে না, কারণ বাংলা তো আমাদের মাতৃভাষা। আমি চলে যাব তিয়াশার কাছে। তিয়াশা, তুমি কোথা থেকে এসেছো? ম্যাম, আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছো, তুমি আমাদের কোন কবিতাটা শোনাবে এবার? ম্যাম, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকালটা শোনাবো। বাহ, আবারও একটা সুন্দর কবিতা আমরা শুনবো। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে না কাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের উপরে বসে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয়, সেই কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার উপরে লতায় জেঠা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চাই, লেখা পড়াই মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের উপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ। আমরা তো আরো অনেক অনেক আড্ডা দেব, অনেক কবিতাও শুনবো, তবে তার আগে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি।
আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কে? কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা ওরে বাবা। এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসুর আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামসের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। কথা মতে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। এবং আড্ডা কিন্তু একেবারে জমে উঠেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি নাচে, গানে অথবা আবৃত্তিতে দক্ষ? তাহলে আর দেরি কেন, আপনাদের সৃজনশীলতা তুলে ধরুন হাজার হাজার দর্শকের সামনে আমাদের চ্যানেল ভিশনের পর্দায়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতায়, কারণ এসেছে কাব্যনীরের শিল্পীরা, আর কাব্যনীর মানেই তো কবিতার ঘর বাড়ি। আমি চলে যাব শ্রীনিকার কাছে। শ্রীনিকা, তুমি আমাকে বলো যে তোমার এই কাব্যনীরে কবিতা করে কেমন লাগে? আমার কাব্যনীরে কবিতা করে খুব খুব ভালো লাগে। আমি খুব মজা করে এবং খুব ভালোভাবে কবিতা শিখতে পারি। আর গার্গী ম্যাডাম কেমন, রাগী? না ম্যাম, খুব ভালো। আচ্ছা, চলো শ্রীনিকা এবার কোন কবিতাটা শোনাবে? ম্যাম, এবার আমি কবি বিমল চন্দ্র ঘোষের লেখা কবিতা নীল সাগরের পাখিটা শোনাবো। সুন্দর কবিতা, চলো। নীল পাখিটা রোজ ভোরবেলায় এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো। নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং কুড়ি ফুটতো চাপা বনে যেই, ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নীলে মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকতো সেই ঝলমলে রাঙা আলোকে, তার ছায়া কাপা নীল পালকে, যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপতো। নীল পাখিটা নয় পাড়াগারে, নয় শহরের, নয় মরুভূরে, নয় আকাশের, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না, কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু ভোরবেলা এসে ডাকতো, ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটায় রোজ গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়ে ছিঁড়ে দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরা ভালোবাসতো। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাত্রি নীল নিঝুম ঘুম আসতো, পাখি ডাকতো। নমস্কার। সত্যি তোমরা এত ছোট ছোট, কিন্তু তোমাদের নির্বাচনগুলো এত সুন্দর সুন্দর কবিতা তোমরা আমাদের শোনাচ্ছ। আমি আশা করছি দর্শক বন্ধুরাও ভীষণ আনন্দিত হচ্ছে। প্রজ্ঞার কাছে যাব। প্রজ্ঞা, তুমি তো কাব্যনীরের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত, অনেক বছর ধরে যুক্ত। কেমন লাগে কাব্যনীরে কবিতা করতে? আমার কাব্যনীরে কবিতা করতে ভীষণ ভালো লাগে। এখানে আমাদের ম্যাম অনেক যত্নের সঙ্গে আমাদেরকে আবৃত্তি শেখান। এখানে আমরা আবৃত্তি করে অনেক স্পষ্ট উচ্চারণ শিখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি এবার কোন কবিতাটা শোনাবে? আমি কবি রতন তনু ঘাটির লেখা কবিতা হোস্টেলের চিঠি শোনাবো। বাহ। সারা হোস্টেল ঘুমিয়ে এখন, তারা নেই পড়বার। রাত জেগে আমি তোমাকে লিখছি, বাবা তুমি পড়ো।
আর মাকেও পড়িও আমারই চিঠি। বোন যদি চায় তবে পড়তে পারে না বলে তাই তাকে পড়িয়েই শোনাতে হবে। এখানে এখন স্কুল আর পড়াশোনা নিয়েই থাকি। এত বড় বড় অঙ্ক করব কখনো ভাবতে নাকি? বাংলা, ভূগোল, ইতিহাস পড়ি, সব ধরে রাখি মনে। এখানে আষাঢ়ের ছুটি পড়েছিল আম কাঁঠালের বনে। তখন আমার পরীক্ষা কাছে, তখন তারাও ছিল। দেখা হয়নি তো ছুটির গন্ধে মেঘেরা কি এসেছিল? আষাঢ় শ্রাবণে কি বৃষ্টি হলো, কদম ফুটলো কত। মাঠময় জল, ফুটবল খেলা হয়নি মনের মতো। কেবল পড়েছি সারা দিন রাত, লিখেছিও কত কত। এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো। আমরা সবাই আনন্দে আছি, মানো আর নাই মানো। এখানে এখন মন খারাপের কিচ্ছুটি নেই জানো। পড়তে পড়তে ভাদ্র যাবে, আশ্বিন এসে যেই বলবে তোতন পুজোর ছুটি চেয়ে বাড়ি যাবে, মনে নেই? তখন আমাকে নিতে চলে এসো, বাড়ি যাব। মাকে বলো এ চিঠির নিচে আরেকটা চিঠি লুকিয়ে আছে, খোলো। ভাবছো তুমি তো তোতন হয়েছে কি দুষ্টু দিন দিন। না না, চিঠি নয়, আমার লেখা কবিতার 2 লাইন। একটি সে ছেলে হোস্টেলে থাকে, মন পড়ে থাকে দূরে। হলদি নদীর উধাও তীরে, ঢেউ ভাঙা রোদ্দুরে। নমস্কার। বাহ, আবারও একটি অপূর্ব কবিতা আমরা শুনলাম। রেহানসির কাছে চলে যাব। রেহানসি, ভয় লাগছে? ভয় লাগছে একটু একটু? না না, ভয় করার কিছু নেই। বলো কোন কবিতাটা শোনাবে? আমার কি দোষ? আমার কি দোষ। কবি অপূর্ব দত্ত। শুরু করো। নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা কবিতা আমার কি দোষ। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম। 4 বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনে আনন্দেতে 2 হাত তুলে নাচছো। এরপরে তো ঘুম ছুটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া। নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটি 2 মাস যেন নষ্ট না হয় হেলায়। ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠাই দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়াই তো এক্ষুনি। পাচ্ছিস না? দেখ খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আড়ি। মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা। আমার কি দোষ, বই তো কবেই কেটেছি ওই পোকা। আচ্ছা রেহানসি, তোমাকে কে বেশি বকে, বাবা না মা? না, মা বকে না? রেহানসি তো খুব মিষ্টি মেয়ে। রেহানসি কি পড়াশোনা করে না? করে তো। ওকে, চলো আমি এবার যাব তিয়াশার কাছে। তিয়াশা, তোমার এখানে এসে কেমন লাগছে? ম্যাম, আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। আমি এখানে এসে যে কবিতা করতে পারছি, এটা আমার খুব আনন্দের একটা বিষয়। বাহ, আমারও ভীষণ ভালো লাগছে যে তোমরা এত দূর দূর থেকে এখানে এসে কবিতা করছো। কোন কবিতাটা এবার শোনাবে? ম্যাম, আমি শঙ্খ ঘোষের মিথ্যে কথাটা শোনাবো। শোনাও। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাছের মধ্যে চড়ন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ভোজে এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি।
চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমের মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। আমরা তো অনেক কবিতা শুনলাম, এবার একটা একসাথে কবিতা হয়ে যাক, কি বলো? আচ্ছা, কি কবিতা পড়বো আমরা? মুখো হ্যাংলা, সুকুমার রায়। চলো। এবার আমি প্রত্যেকের হাতে চ্যানেল ভিশনের পক্ষ থেকে তুলে দেব সার্টিফিকেট, ট্রফি এবং মেডেল, এবং তোমাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার। আমি প্রজ্ঞার হাতে তুলে দেব সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। তার সাথে তুলে দেব গিফট হ্যাম্পার রাধিকা এন্টারপ্রাইজ এবং বালুকা বেলা টুরিস্ট ক্যাম্প থেকে। আমি রেহানশির হাতেও তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল, তার সঙ্গে গিফট হ্যাম্পার। আমি তিয়াশার হাতে তুলে দিচ্ছি সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট হ্যাম্পার। আমি প্রত্যেকের হাতে তুলে দিলাম চ্যানেল ভিশনের পক্ষ থেকে সুন্দর মেমেন্টো, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার। একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আড্ডা জংশনের আরো একটি নতুন পর্বে। সকলকে ধন্যবাদ জানাই, শিল্পী বন্ধুদের ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার সমস্ত টেকনিশিয়ানদের এবং আমার দর্শক বন্ধুকে। সঙ্গে থাকবেন। নমস্কার।